দর্শক আমন্ত্রণ ইউএনএফপি এর সহযোগিতায় মাতৃস্বাস্থ্য বিষয়ক আরটিভির ধারাবাহিক মাতৃত্ব অনন্য আসুন একে নিরাপদ করি অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি সিফাত শারমিন। আমাদের আজকের বিষয় এসবিএ ও মিডওয়াইফের গুরুত্ব এবং আমাদের অবস্থান। এই বিষয়ে আলোচনার জন্য আজকে আমাদের সঙ্গে আছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন ডাক্তার মুজিবুর রহমান ফকির এমপি এবং ইউএনএফপি এর রিপ্রোডাক্টিভ হেলথ বিভাগের সিনিয়র প্রোগ্রাম অফিসার ডাক্তার জামান আরা এবং বাংলাদেশ নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রার সুরাইয়া বেগম। দর্শক আপনারা কুইজে অংশ নিয়ে জিতে নিতে পারেন একটি আকর্ষণীয় মোবাইল হ্যান্ডসেট। কুইজে অংশ নিতে চোখ রাখুন আরটিভির পর্দায়। জি, প্রথমে শুরু করছি মাননীয় প্রতিমন্ত্রী আপনাকে দিয়ে। বর্তমানে রেজিস্টার্ড নার্স মিডওয়াইফ আছেন ২৭,১১৭ জন। তো নার্স মিডওয়াইফ নিয়ে আপনাদের স্ট্র্যাটেজিটা কি? এখানে আপনি ঠিকই বলেছেন যে আমাদের নার্সিং এবং মিডওয়াইফের স্বল্পতা অনেক বেশি, এবং এখানে আমি একটা তথ্য দিতে চাই যে বিগত ৭-৮ বছর কোনো সেবিকা নিয়োগ হয় নাই। আজকে এই বর্তমান সরকারের ৩.৫ বছর যাচ্ছে, আমরা দায়িত্ব নেওয়ার পরে আমরা ৪,০০০ ডাক্তার নিয়োগ দিয়েছি, প্রায় ১৮০০ সেবিকা নিয়োগ দেওয়া হয়েছে, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আমরা ৪,০০০-এর বেশি নিয়োগ দিয়েছি। এই পর্যায়ে এইভাবে আমরা পরিবার পরিকল্পনার কর্মসূচির এই ফ্যামিলি প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট এবং ওয়েলফেয়ার যেগুলো বলি FWV, এইভাবে আমরা প্রায় ২৭,০০০ আমরা শূন্যস্থান পূরণ করেছি। এইখানে আমি বলতে চাই যে আমরা খুব তাড়াতাড়ি এই ১-২ মাসের মধ্যে আমরা নতুন করে ৭,০০০ সেবিকা আমরা নিয়োগ দিতে যাচ্ছি। এটা অ্যাপ্রুভাল হয়ে গেছে, এই বাজেটও পাস হয়েছে আপনারা জানেন, এবং এই টাকা ছাড় হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এটা হলেই আমরা ৭,০০০ মিডওয়াইফ এবং আরও ৬,০০০ ডাক্তার আমরা নিয়োগ করব। আচ্ছা, তো আমি এখন সুরাইয়া বেগমের কাছে জানতে চাচ্ছি যে আপনি নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রার, সো এসবিএ এবং নার্স মিডওয়াইফ নিয়ে আমাদেরকে কিছু বলুন। এসবিএ বলতে ডাক্তার, নার্স, মিডওয়াইফ সকলকেই বোঝায়। আর নার্স মিডওয়াইফ আমাদের দেশে যে ২০০৮ সাল পর্যন্ত ৩ বছরের জেনারেল নার্সিং এবং ১ বছরের মিডওয়াইফারি কোর্স প্রচলিত ছিল। সে মিডওয়াইফ কোর্স সম্পন্নকারীদের, নার্স মিডওয়াইফ কোর্স সম্পন্নকারীদের জন্য ৬ মাসের অ্যাডভান্স মিডওয়াইফারি কোর্স চালু হয়েছে। ২ ব্যাচ শেষ হয়েছে এবং ৩য় ব্যাচ চলমান। এটা কন্টিনিউ করবে, আরও ৫ বছর পর্যন্ত এটা করবে, চলবে। তো বর্তমান সরকার মিডওয়াইফারি এবং নার্সিং বিষয়কে যথাযথ গুরুত্ব দিয়েছে এবং খুব শীঘ্রই ৩ বছর মেয়াদী ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স চালু হতে যাচ্ছে। বাংলাদেশে এখনও মিডওয়াইফ পদ সৃষ্টি হয় নাই। মিডওয়াইফ পোস্ট ক্রিয়েশন এবং ক্যারিয়ার লিডার প্রয়োজন, এবং মিডওয়াইফারি সার্ভিসটাকে সহজলভ্য করা দরকার মাতৃস্বাস্থ্য কমানোর জন্য। জি, ডক্টর জামানারা, ইউএনএফপি এই সেক্টরে কিভাবে কাজ করছে? ইউএনএফপি মূলত কাজ করে প্রজনন স্বাস্থ্য উন্নয়ন নিয়ে। তো প্রজনন স্বাস্থ্যের মধ্যে কিন্তু মাতৃস্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা দুটোই আসে। এখন আমি যদি মাতৃস্বাস্থ্যের কথা চিন্তা করি, মাতৃস্বাস্থ্যের দিক দিয়ে, মাতৃস্বাস্থ্যের ব্যাপারে আমাদের ইউএনএফপি এর যে কন্ট্রিবিউশনটা, আমরা তো সরাসরি কাজ করি না, আমরা সরকারের সাথে কাজ করি। সরকারকে আমরা আর্থিক এবং কারিগরি সহযোগিতা দিয়ে থাকি। সেই ক্ষেত্রে মাতৃস্বাস্থ্যের ব্যাপারে আমাদের যে কর্মকাণ্ড, সেটা ম্যাটারনাল মর্টালিটি, মরবিডিটি দুটাই রিডাকশনের জন্য, এবং সেখানে একটা বিরাট অংশ হচ্ছে মিডওয়াইফারি। উনি যে মিডওয়াইফারির কথা বলেছেন, সেটা কিন্তু ইউএনএফপি এর আর্থিক এবং কারিগরি সহায়তা দুটোই আছে, সরকারেরও আছে কিন্তু আমাদেরও আছে আর কি। তো কাজে আমি যদি আবার পরিবার পরিকল্পনার কথা চিন্তা করি, মাতৃস্বাস্থ্যের ক্ষেত্রে পরিবার পরিকল্পনারও ভূমিকা অনেক। তো কাজে যেহেতু ওই পরিবার পরিকল্পনা, তারপরে এই মিডওয়াইফারি, এগুলো সবগুলো নিয়েই আমরা একসাথে কাজ করি। আমরা আলোচনায় আবার আসবো, তার আগে আমরা একটা রিপোর্ট দেখে নিচ্ছি। প্রতি বছর ৭,০০০ মা মারা যাচ্ছেন সন্তান জন্ম দেওয়ার সময়। বিশেষজ্ঞরা বলছেন এই মৃত্যুরোধ সম্ভব, তবে মাতৃমৃত্যুর এই হার কমানোর জন্য যে সমস্ত পদ্ধতি অবলম্বন করা দরকার, তার মধ্যে অন্যতম স্পেশাল বার্থ অ্যাটেন্ডেন্স বা এসবি এর মাধ্যমে সন্তান প্রসবের নিশ্চয়তা। বর্তমানে রেজিস্টার্ড এসবিএ আছেন মাত্র ৫,৪০০ জন।
এবং রেজিস্টার্ড নার্স মিডওয়াইফ আছেন 27,117 জন। কিন্তু এই প্রয়োজনীয়তার কথাই আমরা কি পৌঁছে দিতে পেরেছি? মাত্র 30% ডেলিভারি হাসপাতালে হচ্ছে, অর্থাৎ এখনো বেশিরভাগ প্রসবই হচ্ছে বাড়িতে, যে কারণে অদক্ষ হাতে, বিশেষ করে গ্রামে দাইমাদের হাতে প্রসবের কারণে মৃত্যু ঝুঁকি বাড়ছে, আবার প্রসব পরবর্তী জটিলতা বৃদ্ধি পাচ্ছে, যেটাকে আমরা মরবিডিটি বলছি। 2010 সালের এক জরিপে দেখা গেছে 75% ডেলিভারি গ্রামের বাড়িতে হয় এবং 75% ডেলিভারি অনভিজ্ঞ ধাত্রী দ্বারা করানো হয়। শহরাঞ্চল ও তুলনামূলক ধনী এবং শিক্ষিত মায়েরা হাসপাতাল সেবা বেশি গ্রহণ করেন। একজন শেফালি খাতুন, যিনি দীর্ঘদিন বাড়িতে বাড়িতে ডেলিভারি করাচ্ছেন কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই, কি বলেন তিনি? ছিল সে দাদির পাশে পাশে থাকতাম, এটাই তার তিনি মানে আমার একটা শিক্ষা। উনি হয়তো যেমন করতে বলতো সেরকম করতাম, এইটাই কাজটা। নর্মাল ডেলিভারি যখন হয়তো বাচ্চাটা আসতে হয়তো ধরতাম কিংবা লাপিটা বানতাম, এইটা। অন্যদিকে একজন আলিয়ার অভিজ্ঞতা, ইন্টার্নি করছি এবং প্যারামেডিক্যাল 1 বছরের কোর্স পাস করছি। আমি 1.5 বছর ধরে নর্মাল ডেলিভারি করে রোগীটার পজিশন কেমন, সনদ কাগজপত্র দেখাশোনা করার পরে নর্মালে হবে কিনা, এগুলো অনেক কিছু দেখাশোনার পরে তারপরে নর্মাল ডেলিভারির সিদ্ধান্ত নেওয়া হয়। এখন প্রশ্ন হলো, আমরা কিভাবে দক্ষ হাতে ডেলিভারি নিশ্চিত করতে পারি? যে আমরা রিপোর্টটি দেখলাম, এখন আমি ডাক্তার জামানার কাছে জানতে চাচ্ছি যে এখনো গ্রামে বেশি দায়মা দিয়ে প্রসবের প্রবণতাটা বেশি, তো এগুলো বন্ধ করার জন্য বেসরকারি সংস্থা কিভাবে ভূমিকা রাখতে পারে? বেসরকারি সংস্থা বলতে আপনি নিশ্চয়ই এনজিওদেরকে বোঝাচ্ছেন। আমি যদি গত 2010-এর যে বিএমএমএস রিপোর্ট অথবা বাংলাদেশ ম্যাটারনাল মর্টালিটি সার্ভে রিপোর্ট দেখি এবং বিডিএইচএস 2011-এর রিপোর্ট দেখি, সেই রিপোর্ট অনুযায়ী কিন্তু এনজিওদের ভূমিকা কিন্তু খুবই অল্প, খুবই নগণ্য বলতে পারেন। তো সেই ক্ষেত্রে সরকারের ভূমিকা আছে, কিন্তু বেশি ভূমিকা যেটা দেখা যাচ্ছে যে প্রাইভেট সেক্টরের কন্ট্রিবিউশন অনেক বেশি। প্রাইভেট সেক্টরের কন্ট্রিবিউশন বেশি হলেও প্রাইভেট সেক্টরগুলি কারা নিতে পারছে, প্রাইভেট সেক্টরের সেবাটা নিতে পারছে কারা, সেটার দিকে যদি ফোকাস করি তাহলে দেখা যাচ্ছে যে যারা অ্যাডভান্টেজ পজিশনে আছে, সুবিধাজনক পজিশনে আছে, যেমন যাদের নাকি ক্ষমতা আছে প্রাইভেট সার্ভিসটা নেওয়ার জন্য, তারাই কিন্তু নিতে পারছে প্রাইভেট সেবাটা। কিন্তু এনজিওদের আমি জানি না কেন এনজিওদেরকে কতটা ইনভলভ করা যাবে, কারণ এনজিওদের ভূমিকা কিন্তু আমরা খুব একটা ইয়ে করে দেখতে পাচ্ছি না। এখন এখানে আমরা যদি বলি যে এটা গ্রামের যে চিত্রটা এখন থেকে আমরা দেখতে পাচ্ছি যে শতকরা ধরেন 75%-এরও বেশি, আমি বলবো 75%-এর বেশি গ্রামে হচ্ছে, প্রসব গ্রামে হচ্ছে, এবং খুব অল্প পরিমাণ এটা দক্ষ সেবা পাচ্ছে আর কি। তো সেটা করতে গেলে কিন্তু বেসরকারি সংস্থা এককভাবে কিছু সম্ভব পারবে না। এটা সরকার, বেসরকারি সংস্থা, প্রাইভেট সেক্টর সবাই মিলেই কিন্তু করতে হবে, যৌথভাবে করতে হবে। এবং আমরা যেটা বলছি যে আমরা কারণগুলি দেখতে হবে, যে গত 9 বছরে 2001 সাল থেকে 2010 সাল পর্যন্ত গত 9 বছরে কিন্তু মৃত্যু হার উল্লেখযোগ্য হারে কমেছে। আমরা যেহেতু বলছিলাম যে যৌথভাবে কাজ করার কথা, তো আমি মাননীয় প্রতিমন্ত্রীর কাছে আসি যে টিবিএ বা ট্র্যাডিশনাল বার্থ অ্যাটেন্ডেন্স নিয়ে সরকার কি ভাবছে? এটা আমাদের একটা অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে উপস্থিত ছিলেন এবং তিনি নির্দেশ দিয়েছেন যে ট্র্যাডিশনাল যারা মিডওয়াইফরা আছে গ্রামেগঞ্জে আছে, তারা যে একেবারে হাতুড়ে তাও না, কিন্তু তাদের সঠিকভাবে মূল্যায়ন করে স্বল্প ট্রেনিং দেওয়া তাদের দরকার, তাহলে তারা আরও সুন্দরভাবে তারা করতে পারবে। এবং তাদের সেই ডেলিভারি কিট এটা আমাদের দিতে হবে, যে তারা সেই কিটের সাহায্যে সব কিছু করতে পারে, স্টেরাইল ওষুধপত্র ব্যবহার করতে পারবে। মাতৃমৃত্যু রোধের জন্য যে দক্ষ নার্স সেবা খুবই প্রয়োজন, তো নার্সিং কাউন্সিল কিভাবে এটাকে প্রমোট করছে বা সরকার কিভাবে প্রমোট করছে? আমি নার্সিং কাউন্সিলের ব্যাপারে পরবর্তীতে যাচ্ছি সুরাইয়া বেগমের কাছে। আমি প্রথমে জানতে চাই সরকারি নার্সিং কাউন্সিলকে কিভাবে আমরা নিরাপদ মাতৃত্ব যেটা, সেটার জন্য শুধু
নার্সিং কাউন্সিলের দায়িত্ব না, এটা স্বাস্থ্য বিভাগের পরিবার পরিকল্পনা কর্মসূচির ভিতরে আছে। এরপরে আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের যে কর্মকর্তা কর্মচারীরা আছে তাদের সকলেই কিন্তু এই বিষয়ে ট্রেনিং দেওয়া হয়। আমি সর্বনিম্ন পর্যায়ে যাই, জানেন একটি কমিউনিটি ক্লিনিকে 3 জন স্টাফ আছে এখন বর্তমানে। একজন আছে পরিবার পরিকল্পনার অ্যাসিস্ট্যান্ট, FWA আমরা বলি, হ্যাঁ, আরেকটা আছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, স্বাস্থ্য সহকারী, এবং কিছুদিন আগে আমরা 13,000 CHCP কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার নিয়োগ করেছি। ট্রেনিং হয়ে গেছে, তাদের পোস্টিং দেওয়া হয়ে গেছে। এদের কাজে কিন্তু প্রসূতিদের পরীক্ষা করা। আমাদের স্লোগান হচ্ছে একজন প্রসূতি কমপক্ষে 4 বার তাকে অ্যান্টিনেটাল চেক আপ করতে হবে, এবং এই অ্যান্টিনেটাল চেক আপের মধ্যে দিয়ে কিন্তু অনেক কিছু জানা যাবে এখানে, যে মায়ের কন্ডিশন কেমন, ভিতরের শিশু যে আছে সেটা কি তার পর্যায়ে সময় অনুযায়ী সে বাড়ছে কিনা, এবং কিছু কিছু ভিটামিন আছে দিতে হবে, আয়রন ট্যাবলেট দিতে হবে, ক্যালসিয়াম দিতে হবে। প্রসূতি অবস্থায় আরও যেসব অসুবিধা আছে সেগুলা দূর করতে হবে। আমরা কিন্তু আমাদের যারা আছে কর্মচারীরা আছে তাদের এই বিষয়ে ট্রেনিং দেওয়া হচ্ছে। আচ্ছা, আমি এখন সুরিয়া বেগমের কাছে জানতে চাচ্ছি যে আপনারা কিভাবে এটাকে প্রমোট করছেন। বাংলাদেশ নার্সিং কাউন্সিল একটা রেগুলেটরি বডি, যেখানে ট্রেনিংয়ের মান, ইনস্টিটিউটের অনুমোদন এগুলি দিয়ে থাকে। তো এখন সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়ে অনেক প্রতিষ্ঠান এগিয়ে আসছে নার্সিং এডুকেশন এবং মিডওয়াইফারি এডুকেশন এক্সপানশনের জন্য। এবং আমাদের যেটা আমি মনে করি, আমাদের আশেপাশের দেশ যেখানে মাতৃমৃত্যু রোধে একটা দৃষ্টান্তমূলক ভূমিকা রেখেছে, যেমন শ্রীলঙ্কা, থাইল্যান্ড, সেখানে একটা দক্ষ মিডওয়াইফারি সার্ভিসের মাধ্যমে তারা মাতৃমৃত্যু রোধে সিগনিফিক্যান্ট একটা ভূমিকা রেখেছে। কাজে আমাদের দেশে দক্ষ নার্স মিডওয়াইফের সংখ্যা বৃদ্ধি এবং তাদের পদায়ন, এবং স্যারকে আমি বলবো যে কমিউনিটি ক্লিনিকে যেখানে অন্যান্য স্বাস্থ্যকর্মী আছে সেখানেও যদি মিডওয়াইফের পোস্ট ক্রিয়েট করা হয়, সেটা আমাদের তারা কমিউনিটি ক্লিনিকের, তার মানে আপনি বলছেন যে পোস্ট ক্রিয়েশনের কথা, পোস্ট ক্রিয়েশন মিডওয়াইফ আইডেন্টিটিটা আমাদের আমরা দেশে এই ব্যাপারে কথা বলবো। আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি। আপনারা দেখছেন UNFPA এর সহযোগিতায় মাতৃ স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক বিশেষ টক শো মাতৃত্ব অনন্য আসুন একে নিরাপদ করি। এই পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরছে একটু পরেই, সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। আবারও আমন্ত্রণ মাতৃত্ব অনন্য আসুন একে নিরাপদ করি অনুষ্ঠানে। কথা বলছিলাম SBA ও মিডওয়াইফের গুরুত্ব এবং আমাদের অবস্থান নিয়ে। তো সুরিয়া বেগম, আপনি বলছিলেন যে পোস্ট ক্রিয়েশনের কথা, এটাই কি সমাধান বলে আপনি মনে করছেন, নাকি আরো অনেক কিছু আছে? আমাদের দেশে মিডওয়াইফ এডুকেশন আছে, কিন্তু এখনো কোনো পোস্ট ক্রিয়েট হয় নাই। আমাদের মাননীয় প্রাইম মিনিস্টার, আরেকটা জিনিসও মনে হয় আপনাদের আছে যে নার্স নিয়োগের ক্ষেত্রে সরকার তাদের কমিটমেন্ট রাখেনি, এটা হয়তো আপনাদেরই। এটা কিন্তু কিভাবে জিনিসটা প্রক্রিয়াধীন, এখনো বাস্তবায়ন হয় নাই। প্রাইম মিনিস্টার অনেকদিন আগেই ডিক্লারেশন দিয়েছেন, সেটা হয়ে যাওয়ার কথা ছিল, দরকার ছিল। প্রধানমন্ত্রী বলেছিলেন যে 3,000 নার্স রিক্রুট করার জন্য। তো এটা কি অবস্থায় আছে? এটা রিক্রুটিং এর শেষ পর্যায়ে আছে, এটা আমি বলতে পারবো। জি, কারণ আমরা তো এটা রিক্রুটমেন্ট মন্ত্রণালয় শেষ পর্যায়ে আছে। আমরা মনে হয় ঈদের পর ইনশাআল্লাহ আমরা নিয়োগ দিতে পারবো। আর এখানে কথা আছে যে কমিউনিটি ক্লিনিক সম্বন্ধে আছে যে 3 জন স্টাফ আছে। অনেকের ধারণা যে কমিউনিটি ক্লিনিকে ডাক্তারের পোস্টিং হয়, আসলে কিন্তু সেটা কোনো ডাক্তারের পোস্টিং না। তারপরেও আমরা এই যে CHCB, যেটা কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার, তাদের কিন্তু সব ধরনের ট্রেনিং দেওয়া হয়। ছোট ছোট ডাক্তার হিসাবে তারা কাজ করতে পারে। এখানে ট্রেনিং প্রাপ্ত তাদের একেবারে 3 মাসের ট্রেনিং দেওয়া হয়। আমরা যে এই কর্মসূচি তাদের দিয়েছি, মোটামুটি সবকিছুই তাদের ট্রেনিং দেওয়া হয়। আচ্ছা, আমি এখন ডাক্তার জামানার কাছে আসি যে SBA এনশিওর করার জন্য কি কি পদক্ষেপ নিচ্ছেন আপনারা? আমি আগেই বলেছি যে আমরা সরাসরি কোনো পদক্ষেপ নিতে পারি না, আমরা যা করি সরকারের মাধ্যমে এবং সরকারকে সহযোগিতা করি। তো সেটা SBA এর মধ্যে যেমন মিডওয়াইফারি পড়ে, আর তাছাড়া যে ডাক্তার পড়ে, নার্স পড়ে। তো আমরা সরকারকে যে আর্থিক এবং কারিগরি সহযোগিতা দেই, সেটা মূলত মানে ক্যাপাসিটি বিল্ডিংয়ের জন্য। ক্যাপাসিটি বিল্ডিং যেমন ডাক্তারদের ট্রেনিং, নার্সদের ট্রেনিং এবং মিডওয়াইফারি ট্রেনিং, এই জিনিসগুলিতে আমরা কন্ট্রিবিউট করছি।
তো এটাই মূলত। আর তাছাড়া আমরা বিভিন্ন এখানে আমি একটু add ভাবে করি। জি আপনারা শুধু ডাক্তার নার্সদের ট্রেনিং দেন না, সচিব পর্যায়ে এবং মন্ত্রী পর্যায়ে কিন্তু ইউএনএফপি থেকে বিদেশে পাঠানো হয়। যে ওগুলো ক্যাপাসিটি বিল্ডিং এর মধ্যে পড়ে। পড়ে। যেমন কিছুদিন আগে ফ্যামিলি প্ল্যানিং সামিটে মিনিস্টার স্যার ঘুরে আসছেন। তো আর তাছাড়া এটা ছাড়াও আমরা যেমন আমরা কিছু রিসার্চ করি, যেটার ফলাফল নিয়ে সিদ্ধান্ত গ্রহণে আমাদের মন্ত্রী মহোদয়দের সহযোগিতা, মানে ওনারা ওই রিসার্চের ফাইন্ডিংসটা নিয়ে ওনারা সিদ্ধান্ত নিতে পারেন আর কি। এটাও কিন্তু আমাদের একটা কন্ট্রিবিউশন যে আমরা রিসার্চ করি, রিসার্চের ফাইন্ডিংসটা নিয়ে যাতে পলিসি মেকাররা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন যে পরবর্তীতে কি হবে। তো এটাও একটা দিক। আরেকটা দিক ক্যাপাসিটি বিল্ডিং, এবং আমরা ক্যাপাসিটি বিল্ডিং, হিউম্যান রিসোর্সের ক্যাপাসিটি বিল্ডিং ছাড়াও আমরা আবার লজিস্টিক সাপোর্টও দিই। যেমন মিডওয়াইফারি যে কোর্সগুলি চালু হচ্ছে, সে নার্সিং ইনস্টিটিউটগুলিকে তো ইকুইপ করতে হবে, ওগুলা তো রেডি না। তো কাজে ওগুলাতে যত সরঞ্জাম লাগে এবং বিভিন্ন ফ্যাসিলিটিগুলিতেও যে সমস্ত ইকুইপমেন্ট লাগে, সাপ্লাই লাগে, ড্রাগস লাগে, সেগুলোও আমরা দিয়ে থাকি। আমি মাননীয় প্রতিমন্ত্রীর কাছে আবার যাচ্ছি যে শ্রীলঙ্কায় মিডওয়াইফারি এনশিওর করেছে, কিন্তু যে কারণে ওখানে এমএমআর কম, কিন্তু বাইরের দেশে অক্সিলারি নার্স মিডওয়াইফারির প্রচলন আছে। আমাদের দেশে কোনো অস্তিত্ব আছে কিনা এটার? এটার অস্তিত্ব আছে। আমাদের কিন্তু মাতৃমৃত্যুর হার অনেক কমে আসছে। আমরা একেবারে পিছিয়ে আছি এটা বললে হবে না। এই উপমহাদেশে আমার মনে হয় শ্রীলঙ্কার পরেই আমাদের স্থান। ভারতের চেয়ে কিন্তু আমাদের শিশু মৃত্যু, মাতৃমৃত্যুর হার আমরা অনেক কমিয়েছি। আমাদের অবশ্য জনসংখ্যা ভারতের চেয়ে অনেক কম, ভারতে 100 কোটি, সেটাই এই জন্যই আরো বেশি। এই না জন্যই সেটা বেশি। আছে, কিন্তু গ্রেডিং এ আমরা একেবারে পিছনে নাই। আর আমাদের যে টার্গেট আছে 2015 সনে এমডিজি গুলা, সেইখানে আমরা কিন্তু একটা করে ক্রস করছি। এমডিজি 4 যেটা শিশু মৃত্যুর হার, আমাদের যে টার্গেট, আমরা টার্গেটে পৌঁছতে পারবো। এই আমাদের মূল্যায়ন এই 2012 সনের মাতৃমৃত্যুর হারও আমরা কমে নিয়ে আসতে পারবো। এমডিজি 6 যেটা, সেটা আমি আপনাকে একটা তথ্য দিচ্ছি যে এইচআইভি এইডস লেস দেন 1% আমাদের বাংলাদেশ। আমি সুরা বেগমের কাছে আবার আসি যে মিডওয়াইফারির যে প্রচলনটা, আমি ওনাকে জিজ্ঞেস করলাম অস্তিত্ব আছে কিনা, এই ব্যাপারে আপনি কি বলবেন? অক্সিলারি নার্স মিডওয়াইফারি আমাদের দেশে এটার অস্তিত্ব আছে কিনা কি বলবেন? অক্সিলারি নার্স মিডওয়াইফ এই ডেজিগনেশনে নাই, কিন্তু জুনিয়র মিডওয়াইফ, সহকারী নার্স। উনি যে কথাটা বলতে চাচ্ছেন এটা আমি বলতেছি, ওনাদের যে নার্স বলি যে আমরা, ওনাদের হলো এই 3 বছরের ট্রেনিং হয়, জুনিয়র নার্স বলি তাদের আমরা, এবং তারপরে 1 বছর তাদের মিডওয়াইফারি ট্রেনিং করতে হয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তাদের এই 3 বছর তারা যথেষ্ট ডেজিগনেশনটা এখনো আসেনি আমাদের দেশে, বাট কাজে আছেন ওনারা। কাজে আছে। আমরা যদি এখন বলি যে না নাই, তাহলে এই কথাটা ঠিক না। ঠিক না। আচ্ছা আচ্ছা, একটা সেবিকার সে 3 বছর জুনিয়র নার্সিং ট্রেনিং করার পরে 4 বছরে আরেক বছর মিডওয়াইফারি ট্রেনিং কোর্স করে সে খুব ভালোভাবে ডেলিভারি করতে পারে, এবং আমি মনে করি সে দক্ষতা অর্জন। ডক্টর জামান আপনি কি বলবেন এই ব্যাপারে? স্যার যেটা বলছেন নাই, এ কথা তো বলা যাবে না, হয়তো বা ঠিক সেইভাবে মানে ওই ডেজিগনেশন নিয়ে নাই, অক্সিলারি নার্স হিসেবে হয়তো নাই, তবে আছে এগুলা। কিন্তু আমাদের দেখতে হবে যে স্কিলড বার্থ অ্যাটেন্ডেন্টের মধ্যে কারা কারা পড়ে। আমাদের কিন্তু ফোকাসটা কিন্তু আমাদের ওখানেই হওয়া উচিত, কারণ মিডওয়াইফারি শুধু মিডওয়াইফ হিসাবেই পরিচিত হওয়া উচিত। মিডওয়াইফারি একটা আলাদা ক্যাডার, ওইখানে অক্সিলারি মিডওয়াইফ, নার্স মিডওয়াইফ ওগুলা কিছুই আসলে আসা উচিত না, কারণ মিডওয়াইফই, তার কিন্তু অন্য কোনো আদার কোনো অস্তিত্ব থাকা উচিত না আর কি। কারণ মিডওয়াইফারি ক্যাডার, ওরা শুধু মিডওয়াইফ নামেই পরিচিত, ওদের একটা আলাদা একটা অস্তিত্ব থাকা উচিত। নাহলে কিন্তু আপনার ওই মিডওয়াইফারি, অক্সিলারি নার্স মিডওয়াইফ এগুলা নিয়ে আবার ট্রেডিশনাল সবগুলি কিন্তু একটা ইয়ে হয়ে যায় আর কি। আচ্ছা আচ্ছা, আমরা এসবিএ এবং মিডওয়াইফারি নিয়ে অনেক কথা বলেছি, কিন্তু গ্রামে যে এখনো আমাদের একটা ট্র্যাডিশনাল বার্থ অ্যাটেন্ডেন্টের যে একটা প্রচলন আছে, এটার ব্যাপারে সরকারের ভূমিকা কি কি? প্রথম কথা হচ্ছে যারা গ্রামে ডেলিভারি করায় ট্রেডিশনাল, আমি নিজের দিয়ে চিন্তা করি, আমার আজকে বয়স হচ্ছে 65, অর্থাৎ হলো 65 বছর আগে সেই আমি যে ডেলিভারি হয়েছি, হয়তো একজন গ্রামের মিডওয়াইফই আমাকে ডেলিভারি করেছে, এবং পরবর্তী পর্যায়ে আল্লাহর রহমতে আমাদের বিকাশ হয়েছে, শিশু হিসাবে সবগুলাই হয়েছে।
তো এখন কথা হচ্ছে তাদের একেবারে ঠেলে ফেলানো যাবে না, তাদের অভিজ্ঞতা মোটামুটি আছে। এবং একটা হাসপাতালে আমি জড়িত ছিলাম, আমার নিজস্ব একটা হাসপাতাল আছে ময়মনসিংহে, সেখানে প্রায় 5,000 প্রসূতির ওখানে সেবা দেওয়া হয়েছে। সে অভিজ্ঞতাতে আমার অন্ত বলতে পারি যে গ্রামের কিছু ট্রেডিশনাল মিডওয়াইফ আছে, তারা কিন্তু মোটামুটি করতে করতে কিন্তু এক্সপার্ট, পেটে হাত দিয়ে তারা বুঝতে পারে যে কোনটা নর্মাল ডেলিভারি হবে কোনটা হবে না। এবং দেখা গেছে যে তারা ঠিক সময়ে কিন্তু ডিসিশন নেয় যে এটা আপনি ইয়েতে নিয়ে যান, বড় হাসপাতালে নিয়ে যান, সিজারের প্রয়োজন আছে, অথবা দক্ষ ডাক্তারের মাধ্যমে ডেলিভারি করাইতে হবে। এমনকি ডেলিভারির সময় একটা প্রচলন আছে, আমরা এপিসিওটমি করি, একটা ইনসিশন দিয়ে পরে আবার সেলাই করে দেয়, এইগুলোও তারা করতে পারে। ট্রেডিশনাল মিডওয়াইফকে আমি দেখছি যে তারা ছোটখাটো সেলাই দিতে পারে। সেই জন্য তাদের আরো দক্ষভাবে আমরা আরো কিছু রিফ্রেশার ট্রেনিং দিয়ে উপজেলা লেভেল পর্যন্ত এই চিন্তা আমাদের আছে, ইনশাল্লাহ আমরা সামনে করব। তাদেরকে আপনি এস্টাবলিশ করতে যাচ্ছেন তার মানে? এটা আমাদের চিন্তা না, এটা মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এটা নির্দেশ আছে আমাদের কাছে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ডক্টর জামানার কাছে আসি আবার। ডক্টর জামানারা, আপনি এসবিএ এনশিওর করার জন্য চ্যালেঞ্জগুলো কি কি বলে মনে করছেন? বাংলাদেশের প্রেক্ষিতে এখানে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। এক নম্বর চ্যালেঞ্জ হচ্ছে, আমরা জানি যে সবাই এটা মানে এক বাক্যে বলবে, এক নম্বর চ্যালেঞ্জ হচ্ছে হিউম্যান রিসোর্সের স্বল্পতা, মানব সম্পদে মানে দক্ষ মানব সম্পদের স্বল্পতা এই হেলথ সেক্টরে। তো কাজে এই যে স্কিলড বাট অ্যাটেন্ডেন্টের কথা আমরা যেটা বলি, সেটা এক নম্বর চ্যালেঞ্জ হচ্ছে যে পরিমাণ দরকার আমার দক্ষ সেবা দানকারী যে পরিমাণ দরকার সেই পরিমাণ কিন্তু নাই। এটা হচ্ছে এক নাম্বার চ্যালেঞ্জ। দুই নাম্বার হচ্ছে যে যতগুলোই আমাদের কাছে আছে অ্যাভেলেবল, যা হিউম্যান রিসোর্স আছে, তার মাঝে কিন্তু প্রচুর অসম বন্টন আছে। যেমন যেখানে দরকার সেখানে নাই, যেখানে দরকার নাই সেখানে অনেক আছে। এটার মাঝে ধরেন আমি এক্সাম্পল দিতে পারি যে আরবান এবং রুরালে কিন্তু দেখবেন যে আরবানে মোটামুটি ভালো, কিন্তু রুরালে কিন্তু খুব একটা ওরকম ভাবে ভালো নেই। জিওগ্রাফিক্যাল ভেরিয়েশনও দেখা যেতে পারে, যে ভৌগোলিক অবস্থানমূলক ইয়েতে, যে আমাদের হার্ড টু রিচ এরিয়া আমাদের যেগুলো বলি, যে অনেক প্রান্তিক যে অঞ্চলগুলোতে সেখানে কিন্তু দরকার প্রয়োজন, কিন্তু সেখানে কিন্তু ওরকম ভাবে হিউম্যান রিসোর্স দক্ষ সেবা দানকারী কিন্তু নাই। সেটাও যে অসম বন্টন, এটাও কিন্তু একটা চ্যালেঞ্জ। তিন নাম্বার চ্যালেঞ্জ আমি আরেকটা বলতে পারি, সেটা হচ্ছে যে ইনএডিকুয়েট স্কিল মিক্স আমরা যেটা বলি, যেমন হচ্ছে যে ডাক্তার এবং নার্সের যে আনুপাতিক যে ইয়েটা, সেটার মাঝেও কিন্তু একটা অসমতা রয়েছে। কারণ একটু আগে আপনি বলেছেন যে নার্স এবং ডাক্তারের সংখ্যা 1:3, কিন্তু এখানে কিন্তু আসলে এটা উল্টা হওয়া উচিত, মানে ডাক্তারের সংখ্যার চাইতে নার্সের সংখ্যা বেশি হওয়া উচিত, কিন্তু এখানে কিন্তু সেটা নেই। কাজে এই যে ইনএডিকুয়েট স্কিল মিক্স, কিন্তু আবার কম্পারেটিভলি যদি আপনি ইয়েতে দেখেন, ওই যে আমাদের কোয়াক ডাক্তারদের কথা দেখেন, অথবা গ্রামের, অথবা যারা নাকি ফার্মেসির মাধ্যমে যারা সেবা দিয়ে থাকে তাদের দেখেন, এই ইয়েটা কিন্তু মানে অনুপাতটা করা হয় 10,000 পপুলেশনের মধ্যে। 10,000 পপুলেশনের মধ্যে ডাক্তার এবং নার্সের সংখ্যা 5 এবং 2 বোধ হয়, স্যার 5জন ডাক্তার 2 জন নার্স 10,000 পপুলেশনের জন্য। কিন্তু আমরা যদি ইয়েতে দেখি যে গ্রামের যে আনকোয়ালিফাইড ডাক্তার যারা, আমরা যাদেরকে কোয়াক বলি, তাদের কিন্তু 10,000 পপুলেশনের জন্য তারা কিন্তু 11 জন। আবার যদি ফার্মেসির মাধ্যমে যারা সেবা দিয়ে থাকে, তাদের কিন্তু 10,000 পপুলেশনের জন্য তাদের সংখ্যা 12 জন। কাজেই দেখেন, তাহলে দেখা যাচ্ছে যে আনকোয়ালিফাইড ডাক্তারের সংখ্যা, অদক্ষ সেবা প্রদানকারীর সংখ্যা কিন্তু দক্ষ সেবা প্রদানকারীর সংখ্যার চেয়ে অনেক গুণ বেশি। তো কাজে মানুষ দক্ষ সেবা নিবে কোত্থেকে, থাকতে হবে। তো কাজে যে মানে দক্ষ যে সেবা প্রদানকারীর সংখ্যা, এটা একটা বিরাট একটা অংশ। আরেকটা ইম্পর্টেন্ট অংশ হচ্ছে, আমি একটু আগে বলছি যে একটা অসমতা রয়েছে রুরাল এবং আরবানের মধ্যে। তো এটার কারণও হচ্ছে একটা হচ্ছে মানে ইনএডিকুয়েট মোটিভেশন, যে সেবা প্রদানকারীরা যে গ্রামে যে থাকবে, তার সেরকম তার স্ট্যান্ডার্ড অফ লাইফ, ওখানে তার যে বেতন, তার আনুষঙ্গিক যে পরিবেশ, এগুলারও কিছু ঘাটতি রয়েছে আর কি। কারণ আমি তখনই যে আমি গ্রামে যে থাকবো, আমি যদি সমান স্ট্যান্ডার্ডের, আমি যদি মানে শহরে যা যা পাচ্ছে, আমি যদি সেখানে সেই সুবিধাগুলো পাই,
তো কাজে এটাও কিন্তু এই চারটাই মানে মনে করি যে মূলত বিরাট একটা চ্যালেঞ্জ। আমি মাননীয় প্রতিমন্ত্রীর কাছে যাচ্ছি, আপনারা কি ভাবছেন এই চ্যালেঞ্জগুলো কি? না, এগুলো তো আমাদের জন্য কি চ্যালেঞ্জ ফেস করছেন? আমরা যেগুলো, ডাক্তাররা তো এলাকায় থাকতে চায় না, এটা একটা চ্যালেঞ্জ। শুধু ডাক্তার না, সেবিকারও আমরা দেখা গেছে যে তারা বিভিন্ন অজুহাতে ওইখানে থাকতে চায় না। এটা একটা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। আরেকটা বিষয় এখানে যে মোটিভেশন যেটা, সেটা কিন্তু কার্যক্রম আমাদের চলছে। আচ্ছা, শুধু আমাদের একটা বিভাগ আছে পরিবার পরিকল্পনা কর্মসূচি, 30,000 স্যাটেলাইট ক্লিনিক, এটা সপ্তাহে 2 দিন হয়। আচ্ছা, এটা আমরা মনিটরিং করি, সেটা আছে। এখানে আমি একটা তথ্য দিই যে আমরা নতুন একটা কাজ করেছি এখানে, যে পরিবার পরিকল্পনার যে FWV যারা আছে, ভিজিটার্স, প্রত্যেক তার এলাকায় প্রসূতিদের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার থাকবে। যে কোনো সময় আমরা ওইখানে ভিজিট করে যে কোনো প্রসূতির সঙ্গে কথা বলতে পারবো। এটা উল্টাটাও হবে, যে কোনো সময় একজন প্রসূতি তারা সেই FWV এর সঙ্গে যোগাযোগ করতে পারবে। সেই পদ্ধতি আমরা করেছি। তো এইভাবে আমার মনে হয় আস্তে আস্তে এটা কমে আসবে। এই যে আপনি বলছিলেন যে ডাক্তাররা বা নার্সরা থাকতে চাচ্ছে না যার যার এলাকাতে, এইটা ওভারকাম করার জন্য আপনারা কি পদক্ষেপ নিয়েছেন? এইখানে ডাক্তাররা থাকতে চাচ্ছে না কারণ ওইখানে দেখা যায় যে অনেক সময় বিদ্যুৎ থাকে না, বা যে ধরনের তাদের বাসস্থান দেওয়া হয় থাকার মতন অনেক ফ্যাসিলিটিস। সেই জন্য আমরা আগামী 5 বছর যে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে কর্মসূচি নিয়েছি, সেখানে যেগুলো উপজেলা লেভেলে হাসপাতাল আছে, সেখানে ডাক্তারদের কোয়ার্টার বা আদার স্টাফ যারা আছে, প্যারামেডিক্স, তাদের সে প্রয়োজন অনুযায়ী স্টাফ আমরা এটা অনুমোদন দিয়েছি। ওখানে বিল্ডিং হবে, ইনফ্রাস্ট্রাকচার ওখানে গঠন হবে। এটা হলে তাদের না থাকার কোনো কারণ নাই। আচ্ছা, ধন্যবাদ আপনাদের সবাইকে। আমরা আশা করি যে আমাদের আলোচনা যতটুকু হয়েছে, আসলে এগুলো নিয়ে বলার আরো অনেক কিছু আছে, তারপর আমাদের সময় স্বল্পতার জন্য এখানেই শেষ করতে হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আগামীতে আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।